তার আওয়াজ স্পষ্ট হলো। ভয় থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কাঁপা গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরেতেই তো ঘন্টা বাজছে। কোনো ভুল নেই। আবার আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় টের পেয়ে বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না 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 না, ভয় পাবো কেন? তবে 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 ভাবছি কোনো নরবলি টলবলি হচ্ছে না তো? অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন আর শ্যামলেরও এইসব ব্যাপারে উৎসাহের অভাব আছে। ওরা দুজনে কেমন যেন মিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছে। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই দরজা জানলা নেই। সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্রই ধুলো, বালি, নোংরা ইত্যাদি ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চিত থাকত। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতেই পারে না, কথাটা আচমকা বলল অজয়। তবে আমি আর শ্যামল দুজনে একই প্রশ্ন করে বসলাম। অজয় বলল, আর তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখ চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এই ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার উপর 8 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট। এক টানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি চলছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছিলাম এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানেই ঘন্টা বাজছে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত! অজয় নির্নিমেষে দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্টই বোঝা যাচ্ছে বহুকালের ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে।